সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর আলোর চ্যাপ্টারের বাকি অংশটুকু সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি পাতলা লেন্সের রশ্মি অনুসরণ পদ্ধতি এবং পাতলা লেন্স দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা সম্পর্কে আমি তোদের আলোচনা করে দেব। আচ্ছা, তোদের পড়ালেখা আশা করছি সবার ভালো চলছে। যাই হোক, আমি শুরু করছি। প্রথমে কি আছে, পাতলা লেন্সের রশ্মি অনুসরণ পদ্ধতি। অর্থাৎ কোনো একটা লেন্সের সামনে যদি একটা বস্তু থাকে, সেই বস্তুর থেকে অসংখ্য আলোক রশ্মি গিয়ে লেন্সের উপর পড়বে এবং পড়ার পরে বস্তুটা কেমন হবে সেটা আমরা মাত্র ওই অসংখ্য রশ্মির মাত্র 3খানা রশ্মি দিয়ে বিবেচনা করতে পারি যে আসলে বস্তুটা কেমন হবে। অর্থাৎ বস্তুর আগে লেন্স না ধরেই আমি প্রুভ করতে পারি হাতে কলমে বা সম্পাদ্যের মাধ্যমে আসলে বস্তুটা কেমন হবে দেখতে। তোরা যারা মিররের লেকচারটা দেখিসনি তাদের বলবো মিররের লেকচারটা দেখে আয়, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মনে কর আমি একটা লেন্স আঁকি, এইখানটাতে মনে কর একটা উত্তল লেন্স আমি আঁকছি। এই একটা উত্তল লেন্স যার কি রয়েছে, দুখানা ফোকাস, দুটো আলোক কেন্দ্র, তাই তো, দুখানা মুখ্য ফোকাস। কিন্তু পরীক্ষা আসে অনেক সময় মুখ্য ফোকাস কটা, L1 L2 লেন্স। আচ্ছা, এটা আলোক কেন্দ্র 1, ফোকাস 1, আলোক কেন্দ্র ফোকাস 2, আলোক কেন্দ্র 2। আচ্ছা, এই লেন্সের ওপরে যদি কোনো একটা, এই লেন্সের সামনে যদি আমি একটা রকমের বস্তু রাখি, এই বস্তুর থেকে তো অসংখ্য আলোক রশ্মি গিয়ে লেন্সের উপরে পড়বে। আচ্ছা, লেন্সের উন্মেষ রেখে দিই, এই জুড়ে দিলে কি হয়ে যাবে, L1 L2 জুড়ে দিলে লেন্সের উন্মেষ হয়ে যাবে, জানিস সবাই। তাহলে এই যে বস্তুটা, এই বস্তুর থেকে অসংখ্য আলোক রশ্মি রকমের করে লেন্সের উপরে গিয়ে পড়বে, অসংখ্য আলোক রশ্মি পড়তে পারে, তাই তো। এখান থেকে কি হবে, অসংখ্য আলোক রশ্মি অসংখ্যভাবে লেন্সের উপরে পড়তে পারে। এইবার এই বস্তুটা এই বস্তুটার থেকে আলোক রশ্মি লেন্সের উপরে পড়ার পরে এই বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে সেটা বের করার জন্য আমাদের শুধুমাত্র 3খানা রশ্মিকে কনসিডার করতে হয়। 3খানা রশ্মিকে কনসিডার করলেই আমরা খাতায় কলমে প্রুফ করে দিতে পারি আসলে বস্তুটা কেমন হবে কোনো লেন্সের সামনে যদি একটা বস্তু রাখি। দেখ, এইখানটাতে আমি আরেকটা লেন্স আঁকলাম, আরেকটা উত্তল লেন্স। তোরা উত্তল লেন্সই ভালো করে শিখবি, তোদের পরীক্ষার জন্য উত্তল লেন্স খুব ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের থেকেই প্রশ্ন আসবে, যেগুলো চিত্র আঁকাতে হবে। আচ্ছা, প্রথমে ফোকাস দিলাম F1, বক্রতার কেন্দ্র C1, ফোকাস F2, বক্রতার কেন্দ্র C2। আচ্ছা, মনে কর এইখানটাতে একটা বস্তু রয়েছে, এই বস্তুর থেকে যে 3খানা আলোক রশ্মির কথা বললাম, সেই 3খানা আলোক রশ্মি একটা হলো যদি কোনো আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে, এটাকে জানিস প্রধান অক্ষ বলা হয়। দুটো আলোক কেন্দ্রকে যে সরলরেখা দ্বারা যুক্ত করা হয় তাকে প্রধান অক্ষ বলা হয়। তাহলে যদি বস্তুর থেকে কোনো একটা আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে, তাহলে লেন্সে পড়ার পরে এই আলোক রশ্মিটার অনুসরণ পদ্ধতি কেমন হয়, এই আলোক রশ্মিটা ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে যদি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি লেন্সের উপরে পড়ে, তাহলে সেই আলোক রশ্মি ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এটা হলো 1 নম্বর তোদের মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর কি, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে গেলে সেটা ফোকাস দিয়ে যায়। আর একটা কি, 2 নম্বরে কি আছে, 2 নম্বরে যদি কোনো আলোক রশ্মি লেন্সের ফোকাস দিয়ে যায়, লেন্সের ফোকাস দিয়ে গিয়ে যদি লেন্সের উপরে পড়ে, তাহলে সেই আলোক রশ্মিটা কি হয়, তার অনুসরণ পদ্ধতি কেমন হয়, তার অনুসরণ পদ্ধতি লেন্সে পড়ার পরে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যায়।
ঠিক আছে, তাহলে 2 নম্বরটা আমরা কি জানলাম? 2 নম্বরটা জানলাম যদি কোনো আলোক রশ্মি লেন্সের ফোকাস দিয়ে লেন্সের ওপরে পড়ে তাহলে সেটা লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যায়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর কোনটা? 3 নম্বর যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে পড়ে তাহলে তার অনুসরণ পদ্ধতি কেমন হয়? তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে ও যদি যায় তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়েই যাবে, ওর কোনো চ্যুতি হবে না। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা কি? এই তিনটে আলোক রশ্মির এই তিনটে অনুসরণ পদ্ধতি দ্বারাই আমরা যে কোনো প্রতিবিম্ব কেমন হবে সেটা বের করতে পারি। তাহলে তিনটে কি পেলাম? যদি একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা কি হবে? সেটা তার অনুসরণ পদ্ধতি হবে লেন্সে পড়ার পরে সেটা ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যাবে। যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে তার কোনো চ্যুতি হবে না। আমি কোন লেন্সের কথা বলছি? পাতলা লেন্সের কথা বলছি, আর তোদের বইয়ে পাতলা লেন্সই আছে। আচ্ছা, আর যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে গিয়ে লেন্সের উপরে পড়ে তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। এই তিনটে আলোক রশ্মির যে কোনো দুটো দিয়ে তুই কি করতে পারবি? অ্যাকচুয়ালি কেমন হবে কোনো লেন্সের সামনে কোনো বস্তু থাকলে সেটা বের করতে পারবি। আচ্ছা, এটুকু সবার ক্লিয়ার হয়েছে? যাদের নোট নেওয়ার তারা নোট নিয়ে নে, আমি এখান থেকে মুছে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি। আচ্ছা, আমি উত্তল লেন্সেরটাই পড়িয়ে দিচ্ছি। অবতল লেন্সেরটা অতটা ইম্পর্টেন্ট না, আসে না সাধারণত। বা তোদের যদি কারোর মনে হয় অবতল লেন্সও শিখবি, আমাকে কমেন্ট করে জানাবি, অবতল লেন্সের জন্য আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো। কিন্তু এই উত্তল লেন্স সম্পর্কে এই ভিডিওতে আমি উত্তল লেন্স সম্পর্কে আলোচনা করব। যাই হোক, এরপরে কি আছে? পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, অর্থাৎ লেন্সের সামনে যদি কোনো বস্তু থাকে তার প্রতিবিম্ব কেমন হবে। এই যে লেন্সের রশ্মির যে তিনখানা অনুসরণ পদ্ধতি, তার দুটো অনুসরণ পদ্ধতি দ্বারা আমরা বের করতে পারি। তাহলে এরকম করে প্রশ্ন কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে। এবার যদি আসে তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু তোদের কম্পাস দিয়ে চিত্র আঁকতে হবে। ঠিক আছে, আমার কাছে বড় কম্পাস নেই, যার জন্য আমি আমার সেই সনাতন পদ্ধতিতে একটা লেন্স এঁকে নিচ্ছি। ঠিক আছে, তোদের কি করতে হবে? কম্পাস দিয়ে করতে হবে, মনে থাকে যেন, কম্পাস দিয়ে করতে হবে। আচ্ছা, এইখানটাতে কি হলো? এখানটাতে আলোক কেন্দ্র, এর নাম দিলাম C1। আচ্ছা, এই পাশে মনে কর আমি কি করলাম? আমি আরেকটা কি এঁকে নিলাম? আরেকটা বক্রতার কেন্দ্র এঁকে নিলাম, বা কি বলে, বক্রতার কেন্দ্র থেকে লেন্সের আরেকটা পাশ আমি অঙ্কন করে নিলাম। যাই হোক, এখানটাতে ব্যাকা চুকা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি তোদের বোঝানোর জন্যেই এইভাবে করে আঁকালাম। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। এইখানটাতে হয়েছে C2। ঠিক আছে, আচ্ছা, এই C1 আর C2 যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো? লেন্সের প্রধান অক্ষ পাবো। সবাই এখানটাতে বুঝতে পেরেছি। আমি চাইলে কিন্তু হাত দিয়ে করে দিতে পারতাম, কিন্তু তোদের এটা বোঝানোর জন্য এইভাবে করলাম যাতে করে তোদের মনে থাকে। পরীক্ষার হলে হাত দিয়ে করলে হবে না, কম্পাস দিয়ে করতে হবে এবং পেন্সিল দিয়ে করতে হবে। আচ্ছা, লেন্সের এই দুটো যেই জায়গায় মিলিত হয়েছে, L1 L2 লেন্স নাম দিলাম। আচ্ছা, L1 আর L2 আমি যদি জুড়ে দিই তাহলে কি পাবো? লেন্সের উন্মেষ পেয়ে যাব। আচ্ছা, যেই উন্মেষ কি হয়েছে, প্রধান অক্ষের যার উপরে ছেদ করেছে সেটা হবে লেন্সের আলোক কেন্দ্র, যাকে ও দিয়ে প্রকাশ করলাম। ও এবং বক্রতার কেন্দ্রের একদম মাঝামাঝি যে জায়গাটা রয়েছে তাকে বলবো F1, এবং আলোক কেন্দ্র আর C2 অর্থাৎ বক্রতার কেন্দ্রের এই C2-র মাঝে যেটা রয়েছে সেটার নাম দেবো F2। এইবার মনে কর কোনো একটা বস্তু যার নাম OP। ঠিক আছে,
কোনো একটা বস্তু যার নাম OP সেই বস্তুটা লেন্সের সামনের উপরে রয়েছে এবং তার অবস্থান কোথায়? তার অবস্থান হলো বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে লেন্সের প্রতিবিম্ব, এই বস্তুর থেকে আলোকরশ্মি যাওয়ার পরে লেন্সের প্রতিবিম্ব কেমন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বের করার সোজা নিয়ম হলো কি করতে হবে? আমরা কি জানি? আমরা লেন্সের অনুসরণ পদ্ধতিতে জেনেছিলাম যে কোনো দুটো অনুসরণ রশ্মি যে কোনো দুটো অনুসরণ পদ্ধতির দ্বারাই আমরা বের করতে পারি। তাহলে মনে কর এই P বিন্দুর থেকে একটা আলোক রশ্মি লেন্সের কি হয়েছে, সমান্তরালে গিয়ে লেন্সের উপরে পড়েছে। আর আমরা কি জানি? যদি কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে তাহলে সেই আলোক রশ্মি অনুসরণ পদ্ধতি হয় ফোকাস দিয়ে সেই আলোক রশ্মি কোথায়? বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, আর আরেকটা আমরা কি জানি? যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, লেন্সের কার মধ্যে দিয়ে? আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, ঠিক আছে, লেন্সের কার মধ্যে দিয়ে? আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, তাহলে তার কি হবে না? কোনো রকম চ্যুতি হবে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস আশা করছি। আচ্ছা, এইখানটাতে দেখ মিলে গেছে। কোথায় মিলে গেছে? তাহলে কোনো রকম চ্যুতি হবে না। তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার পরে এক জায়গায় মিলে গেছে, যে জায়গাটাতে মিলে গেছে সেই জায়গাটাতেই কি উৎপন্ন হবে? সেই জায়গাটাতেই এই P বিন্দুর প্রতিবিম্ব উৎপন্ন হবে। তাহলে এই P বিন্দুকে এই জায়গায় নাম দিলাম P ড্যাশ বিন্দু, এবং P বিন্দুর অপোজিটে এখানে কি আছে? O বিন্দু রয়েছে। তাহলে এইখানকার P ড্যাশ বিন্দুর অপোজিটে কি হয়ে যাবে? O ড্যাশ বিন্দু হবে এখানটাতে। আচ্ছা, তাহলে আমরা এই PO বস্তুটার প্রতিবিম্ব এখানটাতে P ড্যাশ O ড্যাশ পেলাম, তাই তো? তাহলে দেখ, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, এখানকার যে OP প্রতিবিম্ব ছিল সেই প্রতিবিম্বের তুলনায় এইখানকার P ড্যাশ O ড্যাশ প্রতিবিম্ব ছোট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা, তাহলে এই চিত্রের থেকে আমরা এই মন্তব্য করতে পারি, কি করতে পারি? যদি কোনো বস্তু কি হয়? উত্তল লেন্সের বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান করে, তাহলে তার প্রতিবিম্ব কি হয়? তার প্রতিবিম্ব অ্যাকচুয়াল যে বস্তু থাকে তার তুলনায় ছোট হয়, অর্থাৎ ক্ষুদ্রাকার। কার তুলনায়? অ্যাকচুয়াল বস্তুর তুলনায় কি হয়? ক্ষুদ্রাকার হয় বা ছোট হয়। তারপরে কি জানতে পারলাম? তারপরে জানতে পারলাম কোথায় অবস্থিত হয়েছে প্রতিবিম্বটা? প্রতিবিম্ব গঠিত হবে বক্রতার কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে। দেখেছিস, বক্রতার কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে অবস্থান করবে। তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে অবস্থান করবে। তাহলে এই দুটো জিনিস আমরা জানতে পারলাম। আরেকটা জিনিস কি জানলাম? এখানকার প্রতিবিম্ব যেমন ছিল, এখানকার অ্যাকচুয়াল বস্তুটা মনে কর এরকমের ছিল, এখানকার প্রতিবিম্ব হওয়ার পর এরকম করে উল্টে গেছে। অর্থাৎ পেনের নিব এখানটাতে যেমন ছিল দেখছিস ওপরের দিকে মুখ করে রয়েছে, এখানে গিয়ে কি হয়েছে? নিচের দিকে মুখ করেছে, অর্থাৎ উল্টো হয়ে গেছে। তাহলে উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। আর 4 নম্বরে কি পাচ্ছি? প্রতিবিম্ব এখানটাতে গঠিত হয়েছে, এদেরকে দেখ আমরা জোর করে মেলাইনি, এরা জাস্ট একাই মিলে গেছে। যারা একা মিলে যাবে তাদের কি বলা হবে? তাদের বলা হবে সদ প্রতিবিম্ব। ঠিক আছে, সদ প্রতিবিম্ব। যারা একাই মিলে যাবে তারা হলো সদ প্রতিবিম্ব, আর যাদেরকে জোর করে মেলানো হবে তাদের কি হবে? অসৎ প্রতিবিম্ব হয়ে গেছে। প্রতিবিম্ব। তাহলে এই 4টে জিনিস আমরা জানতে পারলাম। এবং তোদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এরকম করে প্রশ্ন আসতে পারে, উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষুদ্রাকার উল্টো সদ প্রতিবিম্ব কখন গঠিত হবে তার রেখাচিত্র অঙ্কন করো।
তখন তোদের বস্তুটা রাখতে হবে কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত থাকবে বস্তুটা, তা নাহলে কিন্তু কি হবে না, উল্টো সৎ এবং ক্ষুদ্রাকার প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি কি করছি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, লেন্স আঁকা যেহেতু একটুখানি ঝামেলা, তার জন্য আমি এই লেন্সটাই রাখবো। আমি জাস্ট একটুখানি জিনিস কি করে দেবো, মুছে দেবো এখান থেকে। ঠিক আছে, এখানকার এই জিনিসগুলো আমি মুছে দেব। আচ্ছা দেখ, আচ্ছা এবার দেখ আগে বস্তুটা কোথায় ছিল? আগে বস্তুটা ছিল প্রধান অক্ষের ওপরে এবং বক্রতার কেন্দ্রের বাইরে ছিল, এইখানটাতে অবস্থান করছে। এবার যদি আমি বস্তুটাকে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটবে? মনে কর বস্তুটা রয়েছে এইখানটাতে, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে রয়েছে। এই বস্তুটার নাম মনে কর পি ও দিলাম। ঠিক আছে, কি নাম দিলাম? পি ও বস্তু দিলাম। তাহলে এই পি ও বস্তুর দেখেছিস, এইবার কিন্তু ওপরের দিকে ও দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে তার জন্য দিয়েছি। আচ্ছা, তাহলে এই বস্তুর ও বিন্দুর থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাবে, আমরা এটা জানি। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, আচ্ছা এইবার যদি কোনো একটা, তাহলে আমাদের কি লাগবে? দুখানা কি লাগবে? রশ্মি লাগবে। তাহলে মনে কর আরেকটা আলোক রশ্মি কার মধ্যে দিয়ে গেছে? ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে আরেকটা আলোক রশ্মি মনে কর ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে লেন্সের উপরে পড়েছে। কার মধ্যে দিয়ে গিয়ে? লেন্সে গিয়ে পড়ছেই না। আচ্ছা, ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে লেন্সের উপর পড়েছে। আর একটা আলোক রশ্মি মনে কর, এটা কেন ফোকাস দিয়ে নিলাম? কারণ কি, এইখানটাতে একবার নিয়েছি তো, যার জন্য মশার সমস্যার কারণে ফোকাস দিয়ে নিলাম। যাই হোক, তোরা ফোকাস দিয়েও নিতে পারিস, আলোক কেন্দ্র দিয়েও নিতে পারিস, কোনো সমস্যা নেই। তোদের যে কোনো দুটো নিলেই হবে। তোরা বাড়িতে এটা চেষ্টা করে দেখতে পারিস, আলোক কেন্দ্র নিয়ে প্রতিবিম্ব গঠন করলেও যেখানটাতে হবে, ফোকাস দিয়ে নিয়েও সেখানটাতে হবে। মনে কর এই ও বিন্দুর থেকে একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে গিয়ে, কার মধ্যে দিয়ে গিয়ে? ফোকাস দিয়ে গিয়ে এই লেন্সের উপর পড়েছে। তাহলে কি হবে? সেই আলোক রশ্মি অনুসরণ পদ্ধতি, সেই আলোক রশ্মি কোথায় গিয়ে মিলিত হবে? সেই আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কোথায় চলে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে এরা যে জায়গায় মিলিত হয়েছে, এই যে জায়গায় মিলিত হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস এই জায়গাটাতে মিলিত হয়েছে। আচ্ছা, এইখানটাতে বক্রতার কেন্দ্র ছিল, এটা হলো C2। তাহলে এই যে জায়গাটাতে মিলিত হয়েছে, এই জায়গাটাতে তাহলে ও বিন্দুর থেকে কি যাচ্ছিল? ও বিন্দুর থেকে যেহেতু আলোক রশ্মি যাচ্ছিল, কারণ তাহলে যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় কি হবে? সেই জায়গায় ও বিন্দুটা গঠিত হবে। আর এখানটাতে কি রয়েছে? ও বিন্দুর উল্টো দিকে কে রয়েছে? ও বিন্দুর উল্টো দিকে পি বিন্দু রয়েছে। তাহলে এখানে ও বিন্দুর উল্টো দিকে কি হবে? পি বিন্দু হবে। এবং যেহেতু এটা প্রতিবিম্ব, তার জন্য আমি কি নাম দিলাম? পি ড্যাশ নাম দিলাম। আর কি নাম দিলাম? এটার নাম দিলাম ও ড্যাশ। ঠিক আছে, কারোর কোনো সমস্যা হওয়ার কথা না এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছিস এইখানটাতে। তাহলে প্রথমে কি করেছি? এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পরে ও কার মধ্যে দিয়ে গেছে? ফোকাস দিয়ে চলে গেছে বাইরে বেরিয়ে। তারপরে আরেকটা আলোক রশ্মি ফোকাস দিয়ে গেছে, গিয়ে লেন্সের উপর পড়েছে, তারপরে কোথায় চলে গেছে? প্রধান অক্ষের সমান্তরালে চলে গেছে। এবং যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি
আমরা দেখতে পাচ্ছি যেই জায়গাটাতে মিলিত হয়েছে সেটা অ্যাকচুয়ালি এই পাশে যে বক্রতার কেন্দ্রের বাইরে গিয়ে মিলিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা মন্তব্যে কি আসতে পারি? মন্তব্যে কি বলতে পারি? 1 নম্বরে বলতে পারি, দেখ এইখানটাতে যে অ্যাকচুয়াল বস্তু ছিল সেই অ্যাকচুয়াল বস্তুর তুলনায় এই বস্তুটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, বিবর্ধিত। দেখ এইখানটাতে এতটুকু ছিল আর এখানটাতে এসে এত বড় হয়ে গেছে। ঠিক আছে, বড় হয়ে গেছে, এখানটাতে বড় হয়ে গেছে। তাহলে কি হলো? তাহলে বিবর্ধিত চিত্র গঠিত হবে। 2 নম্বরে কি দেখতে পাচ্ছি? 2 নম্বরে দেখতে পাচ্ছি এইখানটাতে যে বস্তু ছিল সেই বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়েছে। কেমন প্রতিবিম্ব? উল্টো প্রতিবিম্ব। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি? তারপরে দেখতে পাচ্ছি যে এদেরকে আমরা জোর করে মেলাইনি, এরা জাস্ট মিলে গেছে, ওদের ইচ্ছা মতো মিলে গেছে, এরা জাস্ট মিলে গেছে, যার কারণে এটা কি? সদ প্রতিবিম্ব। আচ্ছা, এই 3টে ঘটনা কখন দেখতে পাওয়া যাবে? যখন আমরা কোনো বস্তুকে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখবো, তখন কি দেখতে পাবো? তখন যে বস্তুটার যে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান করবে এবং সেটা কি হবে? বিবর্ধিত হবে, অ্যাকচুয়াল বস্তুর থেকে উল্টো হবে। আর কি কেমন প্রতিবিম্ব? সদ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় বলে দিতে পারে যে যদি কি হবে? বিবর্ধিত উল্টো একই জিনিস, বিবর্ধিত উল্টো এবং সদ প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল লেন্সের উপরে একটা বস্তু রাখার পরে বিবর্ধিত উল্টো এবং সদ প্রতিবিম্ব গঠিত হয় এমন একটি রেখাচিত্রের মাধ্যমে সেটি দেখাও। তাহলে তখন দেখাতে হলে তোর এইভাবে কিন্তু করে দেখাতে হবে, তখন এই চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে? অথবা এরকমেরও বলে দিতে পারে যে উত্তল লেন্সের ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তুর প্রতিবিম্ব কেমন গঠিত হবে? তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? বিবর্ধিত, উল্টো এবং সদ। এমসিকিউ থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এইবার আমার এই চিত্রটা মুছতেই হবে, আমার আবার নতুন করে আরেকটা লেন্স আঁকতে হবে। ঠিক আছে? আচ্ছা, মনে কর আমি নতুন করে আরেকটা লেন্স এঁকে দিচ্ছি। তোদের যাদের মনে হবে যে তোরা স্কিপ করবি, এখান থেকে তোরা স্কিপ করতে পারিস, কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে কিছুই বলবো না, জাস্ট লেন্সটা অঙ্কন করব এখানটাতে। আচ্ছা, তাহলে এইখানটার থেকে এটার নাম দিলাম C1। আর কি? আর মনে কর এই পাশের থেকে আরেকটা আমি অঙ্কন করে দিলাম, তাহলে মাকুর মতো হয়ে গেল। তাহলে এটার নাম কি হলো? C2। এইখানটাতে নাম দিলাম C2, অর্থাৎ বক্রতার কেন্দ্র 1 এবং আচ্ছা, লেন্সের নাম দিলাম L1 L2 জুড়ে দিলে লেন্সের কি পেয়ে যাব? উন্মেষ পেয়ে যাব, লেন্সের উন্মেষ পেয়ে গেলাম। এবং বক্রতার কেন্দ্র 1 আর বক্রতার কেন্দ্র 2কে যদি জুড়ে দিই তাহলে কি পাবো? লেন্সের প্রধান অক্ষ পেয়ে যাব, এবং প্রধান অক্ষ আর উন্মেষ যে জায়গায় মিলিত হবে সেটা হবে লেন্সের আলোক কেন্দ্র। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার কি এই আলোক কেন্দ্র আর বক্রতার কেন্দ্রের একদম মাঝামাঝি আছে কি 1 নম্বর ফোকাস, নাম দিলাম F1। এটা কিন্তু তোরা স্কেল দিয়ে মেপে দিবি। আচ্ছা, আমি জাস্ট আইডিয়া করে দিচ্ছি, এইখানটাতে মোটামুটি মাঝামাঝি আছে, এখানটাতে নাম দিলাম F2। আলোক কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের একদম মাঝে কি রয়েছে? ফোকাস রয়েছে। আচ্ছা, এইবার এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে। এবার মনে কর কোনো একটা বস্তু
ফোকাস আর কার মধ্যে রয়েছে, আলোক কেন্দ্রের মধ্যে রয়েছে, নাম দিলাম পি আর ও বস্তু, পি ও বস্তু যেটা নাম পি এ বস্তু দিয়ে দিলাম। ঠিক আছে, একবার তো ও দিয়েইছি। মনে কর পি এ বস্তু এখানটাতে রয়েছে, কোথায় রয়েছে, ফোকাস আর আলোক কেন্দ্র ও এর মাঝে রয়েছে। তাহলে এর তাহলে এর প্রতিবিম্ব কেমন গঠিত হবে? তাহলে একদম সোজা, কোনো সমস্যা নেই। এখান থেকে এই এ বিন্দুর থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গিয়ে লেন্সের উপর পড়বে এবং লেন্সের উপরে পড়ার পরে সেটা ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তারপরে কি হবে, তারপরে এই এ বিন্দুর থেকে আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবং তার কোনো চ্যুতি ঘটবে না। আচ্ছা দেখ, এই দুটো আলোক রশ্মি যতই দূরে যাচ্ছে ততই কি হয়ে যাচ্ছে, যতই দূরে যাচ্ছে ততই পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, বিস্তৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ এদেরকে আমি যতই বর্ধিত করতে থাকি পিছনের দিকে, ওরা কোনো দিন কি হবে না, কোনো দিন মিলবে না। কিন্তু আমরা যদি এদেরকে জোর করে পিছনের দিকে টেনে নিয়ে আসি, আমরা দেখতে পাবো এরা মিলে যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখ, আমি যদি এদেরকে জোর করে পিছনের দিকে টেনে নিয়ে আসি, আসলে দেখতে পাচ্ছি এক জায়গায় কি হয়েছে, মিলে গেছে। দেখতে পাচ্ছিস কি হয়েছে, এক জায়গায় মিলে গেছে। এই যে জায়গাটাতে মিলে গেছে, সেই জায়গাটাতে কি হবে, প্রতিবিম্ব গঠিত হবে। যেহেতু কোন জায়গার থেকে, যেহেতু এ বিন্দুর থেকে আলোক রশ্মি গেছে, তার জন্য ওপরে কি হবে, ওপরে এ বিন্দু হবে। তাই তো, আমরা যে আলোক রশ্মিটা নিয়েছি এটা কোন বিন্দুর থেকে নিয়েছি, এ বিন্দুর থেকে নিয়েছি। এই বিন্দুর থেকে যেহেতু নিয়েছি, তার মানে কি ওপরে এ বিন্দুরই প্রতিবিম্ব গঠিত হবে। আর এ বিন্দুর যেহেতু প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে এ বিন্দুর ওপরে উল্টো পাশে কে আছে, পি আছে। এ বিন্দুর উল্টো পাশে কে আছে, পি আছে। তার জন্য এখানটাতে কি দিলাম, পি দিলাম। আর এটা যেহেতু প্রতিবিম্ব, তার জন্য এ ড্যাশ দিলাম আর পি ড্যাশ নাম দিয়ে দিলাম। তাহলে একটা জিনিস তোরা খেয়াল কর, এখান থেকে আমরা মন্তব্যে আসতে পারি। কি মন্তব্য পাচ্ছি, মন্তব্যে প্রথমেই দেখ, এইখানটাতে যে বস্তুটা ছিল সেই বস্তুটার বড় প্রতিবিম্ব অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়েছে। কি হয়েছে, বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। বিবর্ধিত মানে কি, বড়। তারপরে কেমন, তারপরে এখান থেকে যে আলোক রশ্মি গেছে, সেই আলোক রশ্মি কিন্তু এরা একা একা মেলেনি, এদেরকে পিছনের দিকে টেনে জোর করে মিলিয়ে দিয়েছি। তার মানে অসৎ প্রতিবিম্ব, আর কেমন, এখানে বস্তুটা যেমন রয়েছে ঠিক তেমনি, অর্থাৎ এর শীর্ষ, ওর মাথা যেদিকে রয়েছে, এই পি এ বস্তুর মাথা মনে করো এইখানটাতে রয়েছে, এই দিকটাতে। তাহলে এইখানটাতেও এই বস্তুটার মাথা ওই একই দিকে থাকবে, অর্থাৎ শীর্ষ একই, উল্টো নয়, অর্থাৎ সমশীর্ষ। ঠিক আছে, কেমন, সমশীর্ষ। তাহলে এই তিনটে মন্তব্য আমরা করতে পারি। যদি পরীক্ষায় আসতে পারে, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখাও, যদি ফোকাস এবং কার মধ্যে, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তু থাকে, তাহলে তার রেখাচিত্র অঙ্কন করে দেখাও। তাহলে কেমন হবে, তাহলে বৃহৎ অর্থাৎ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। আবার এরকমের প্রশ্ন আসতে পারে, উত্তল দর্পণকে ম্যাগনিফাইং গ্লাস রূপে ব্যবহার করা হয়। তাহলে কেন ব্যবহার করা হয়, কারণ উত্তল দর্পণের ফোকাস এবং
আলোক কেন্দ্রের মধ্যে বস্তু থাকলে বস্তুটা বিবর্ধিত হয়ে যায়, বড় হয়ে যায়, তার জন্য ম্যাগনিফাইং গ্লাস রূপে কাকে ব্যবহার করা হয়? উত্তল লেন্সকে ব্যবহার করা হয়। খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে যদি এরকম প্রশ্ন আসে কেন ব্যবহার করা হয়, তখন কিন্তু তোদের এই চিত্রটা অঙ্কন করতে হবে এবং কম্পাস পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। অথবা এরকমেরও প্রশ্ন আসতে পারে, উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, এরকমের একটা রেখাচিত্র অঙ্কন করো, তখন কিন্তু এটাই অঙ্কন করতে হবে। তিনটে প্রশ্ন একই রকমের, সেম সেম, তা সত্ত্বেও আলাদা আলাদা। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস এই পর্যন্ত। আর তোদের পড়ালেখা খুব ভালোভাবে চলছে, তোদের সামনেই মাধ্যমিক, তোরা ভালো করে পড়ালেখা কর। আর এখানে আমার লেকচার শেষ করছি। আজকে অবতল লেন্স সম্পর্কে আলোচনা করব না। যদি তোদের মনে হয় অবতল লেন্স সম্পর্কে জানবি, আমাকে বলবি কমেন্টে বলবি, তাহলে আমি এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু অবতল লেন্স তোদের পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট নয়, এমনি এমসিকিউ আসতে পারে, সেখান থেকে তোরা বইয়ের থেকে একবার দেখে নিবি। যাই হোক, তাহলে উত্তল লেন্সটা শেষ হলো। আর নেক্সট দিন আমি প্রিজমের আলোর বিচ্ছুরণ এবং আলোর বিক্ষেপণ সম্পর্কে পড়াবো। তারপরে হয়তো এই চ্যাপ্টারটা শেষ হবে, অনেক বড় চ্যাপ্টার ছিল। তোদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য এবং অল দ্য বেস্ট।